নির্বাচনী অধ্যাপক ইউনূস তারেক রহমানের ঐক্যমত্যের আশা, দূরত্ব তৈরির চেষ্টাও ব্যর্থ হবে বলছেন বিশ্লেষকরা। তারেক রহমানের দেশে আসতে বাধা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যখন ইচ্ছা ফিরতে পারেন বিএনপি নেতা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এই বিষয়ে একটি ঐক্যমত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বিএনপি এবং অন্তর্বর্তী সরকার কেউ কারো শত্রু না। একটি পক্ষ দূরত্ব তৈরির অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাও বৈঠকের মধ্য দিয়ে ব্যর্থ হতে যাচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। তবে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা, যাতে এখনও সম্মতি জানায়নি বিএনপি। ডিসেম্বরেই নির্বাচন চায় দলটি। এ অবস্থায় লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি। বিশ্লেষকরা বলছেন ওই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন, এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদ সহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে অবসান হতে পারে সব দ্বিধা দ্বন্দ্বের। মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, গণতন্ত্রে উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে যেরকম দায়িত্বশীল একটা ভূমিকা এখানে আমরা দেখব, একইভাবে সরকারের কাছ থেকেও আমরা মনে করি যে একটা দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটটার একটা গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন। গোটা দেশবাসী বৈঠকটির দিকে তাকিয়ে তাই তা কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করে সুযোগ নেওয়ার ষড়যন্ত্রে আছে পতিত ফ্যাসিস্টরা। যারা কর্তৃত্ববাদকে ফিরিয়ে আনতে চায় তারা যেভাবে সরকার বিরোধী অবস্থানটাকে হাইলাইট করছে বা বিএনপিকে সরকারের সাথে বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের মতবিরোধ তৈরি করে উপস্থাপন করছে, এইটা আসলে একটা তৃতীয় পক্ষের কাজ, বিএনপিরও কাজ না, সরকারের কাজ না। ঐক্যতে যদি চির ধরে তাহলে আমাদের শত্রু দেশরা এটার অ্যাডভান্টেজ নেবে। তো সেটা তো সবারই মাথায় রাখা দরকার। এবং এই যে বৈঠকটা হবে ওনাদের, এই এক বৈঠকেই সব কিছু সলভ হয়ে যাবে তা তো না। এটা একটা বলা যেতে পারে যে ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। এপ্রিলের আগে বা পরে যে কোনো সুবিধামতো সময়ে নির্বাচনের বিষয়ে দুপক্ষের মধ্যে ঐক্যমতের আশা করছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার আসন্ন বৈঠকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন এই বৈঠকে সংস্কার, নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে এবং বিভিন্ন সমস্যার সমাধান উঠে আসবে বলেও জানান তিনি। সম্প্রতি ভারতীয় বিএসএফ প্রতিদিনই বাংলাদেশে পুশিং করছে বলে অভিযোগ করে বলেন বিষয়টি ভারতের একটি মাস্টার প্ল্যান যা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন সংক্রমণ বাড়লেও সরকার এখনো প্রান্তিক পর্যায়ে সঠিকভাবে সচেতনতা কার্যক্রম চালাতে পারছে না, তাই সরকারের উচিত আরও কার্যকর ভূমিকা পালন করা। কি কথা হয় সেখানে, কি বোঝাপড়া হয়, সংস্কার নিয়ে কি আলোচনা হয়, সামনের নির্বাচন কি হবে, কখন হবে, যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানায় এবং ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমান যে কোনো দিন দেশে ফিরতে পারেন, এতে কোনো বাধা নেই। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা করোনা সংক্রমণ ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।
ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের না যে কোনো সময় দেশে ওনারা যে সময় নিজের যে সময় উনি মনে করবেন সেই সময় দেশে। ভারতে বসবাস করা বাংলাদেশিদের যেভাবে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে তা অমানবিক। এ নিয়ে ভারতের হাই কমিশনারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে সাংবাদিকদের তিনি বলেন এ কথা। এদিকে বিএসএফ এর নিয়মিত পুশিন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাস্টার প্ল্যানের অংশ হিসেবে দেশটি এসব কাজ করছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা বেড়েই চলেছে। বৃহস্পতিবারও ৭৭ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে সিলেটে ৫৩ জন ও সুনামগঞ্জে ১৭ জন। লালমনিরহাট সীমান্তে আটক করা হয় ৭ জনকে। গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এভাবে পুশিন কোনো সমাধান হতে পারে না, ভারতকে সঠিক চ্যানেলে এই কাজ সম্পাদন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এদিকে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুশিনের প্রতিবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিদিন যেভাবে পুশিন চলছে তাতে এটি ভারতের মাস্টার প্ল্যান হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ভারতের লোক তাদেরকে বিদেশি বলে বাংলাদেশে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। একটা মাস্টার প্ল্যান নিয়ে এই কাজগুলো করছেন কিনা এটা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে, আঞ্চলিক মানুষের মধ্যেও এই প্রশ্নগুলি দেখা দিয়ে। ভারত বাংলাদেশকে সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে দেখে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। চ্যালেঞ্জ করে আপনারা পুশিনের মতো কাজ করছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে ভোগান্তি বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। সেবা নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় সেবায় বিঘ্ন ঘটছে। শনিবার থেকে সেবা স্বাভাবিক হবে বলে আশা কর্তৃপক্ষের। শ্যামলীর বাসিন্দা গার্মেন্টস কর্মী শিউলি বেগম ডাক্তার দেখাতে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন সকাল ৭টায়। ৫ ঘন্টা পর বেলা 12:30টার পরও পরীক্ষার টাকায় জমা দিতে পারেননি। এবার সিরিয়ালে দাঁড়াইছি, এখন পর্যন্ত ভিতরে টাকাও জমা দিতে পারি নাই। আবার এখন পর্যন্ত এই যে আলতা কর্ম বা এক্সরে দিচ্ছে তাও করতে পারতেছি না। এখন যাবো কি আসবো, এই জায়গা আছে ৪০০-৫০০ লোক আছে। শিক্ষার্থী সাদিয়া এসেছেন ফার্মগেট থেকে। তার মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তি পোহাতে হয়েছে অনেককেই। সকাল ৭টা থেকে সিরিয়ালে দাঁড়ায় আছি, এখনো তো রোগী দেখার কোনো নামই নাই। সিরিয়াল হয়ে সামনের দিকে আগাচ্ছে না। তো যে পরিস্থিতি দেখতেছি, গরমের ভিতরে যারা রোগী দেখাইতে আসছে মনে হচ্ছে তারাই রোগী হয়ে যাবে। সারাদিন খালি সিরিয়ালে যাইতেছে, দিন কোনো ফায়দা হইতেছে না। আজকে যদিও বা এখানে কাউন্টার টাকা জমা দেই, কিন্তু আজকে আর পরীক্ষা হয়তো হবে না। ওখানে যাই দেখবো পরীক্ষা নেওয়া শেষ। কর্তৃপক্ষ বলছে, কয়েকদিন ঈদের ছুটি থাকায় বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। শনিবার থেকে সব চিকিৎসক কর্মচারী কাজে যোগ দিলে পরিস্থিতির উন্নতি হবে। এটা আমরা টাইম টু টাইম সবসময় সার্ভিল্যান্স পরিদর্শনের মাধ্যমে চেষ্টা করি কিভাবে রোগীদের টাইমটা আরও কমানো যায়, মানুষের দূর দূরান্ত রোগীগুলো যাতে কোনো ভোগান্তি, এটা আমরা প্রতিনিয়ত এই চেষ্টাটা করি। ঈদের ছুটি শেষ না হওয়ায় কোনো কোনো হাসপাতাল চলছে শিফট ডিউটিতে, তাই বাড়তি চাপ নিতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। ৫, ৯ এবং ১২ তারিখে বিশেষ ব্যবস্থাপনায় হসপিটাল বহির্বিভাগটা খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মোতাবেক ছুটি শুরুর পূর্বেই আমরা একটা ডাক্তারদেরকে রোস্টার করে বিভিন্ন জায়গায় দায়িত্ব বন্টন করে দিয়ে যাই। টানা ছুটির সময় চিকিৎসায় ভোগান্তি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের ৮ দিন পর উদ্ধার হলো সবুজবাগের ব্যবসায়ী জাকির হোসেনের মরদেহ। সকালে বালুরটেক এলাকা থেকে তার পুঁতে রাখা দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার একজনের স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। 4 জুন রাত 11:30 সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সবুজবাগের ভাইকদিয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেন যাচ্ছেন প্রতিবেশী আজহার হোসেনের বাসায়। এরপর আর ফেরেননি তিনি। কয়েকদিন পার হলেও খোঁজ না পেয়ে থানায় ডায়েরি ও পরে অপহরণ মামলা করে জাকির হোসেনের পরিবার। মামলার সূত্র ধরে ডেমরা থেকে আজহারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় জাকিরকে মেরে পুঁতে রাখা হয়েছে বালুরটেক এলাকায়। বৃহস্পতিবার সকালে দেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। এই মামলার ভিত্তিতে আমরা তদন্তে নামি তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা একজন সন্দেহজনকভাবে আজহার নামে এক ব্যক্তিকে আটক করি। আটক করার পর আজহারের স্বীকারোক্তির ভিত্তিতে ভাইকদিয়া টেকপাড়া এই যে বালির গর্তের ভিতর থেকে ভিকটিম জাকিরের হাত পা বিচ্ছিন্ন অবস্থায়, গলা বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহের খবর আমরা ডেড বডি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল প্রেরণ করতেছি এবং আসামি আজহার যে স্বীকারোক্তি দিচ্ছে তার তথ্যগুলো যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা করতেছি। পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়েছে জাকির হোসেনকে। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। টাকার জন্য এই কাজ করে নাই, যারা করছে ওনারে অন্য প্ল্যান করে মারার চেষ্টা করছে। আমার জায়গার সম্পদ জায়গার লেগে আমি শত্রু তুমি আছে, এই যারা করছে হেরেই করছে। আমার স্বামী টাকা দেয়, আমার দেওয়ারে কোর্ট মামলা চালায়। আজহার আমরা পুলিশ ট্যাগ করে পাইছে, ওই আজহার বারবার কল দিয়ে ওনাকে আমাদের এলাকাতে নিয়ে আসছে। লাস্ট কলে গেছে আজহারের বাসা চিপা দিয়া ওটি সিসি ক্যামেরাতে উঠছে। ওঠার পর ওনার পাশের বাসার ঘরের সাথে যারা তারা বলছে যে হস্তনস্ত করছে। সম্পত্তি নিয়ে তারা মারা হয়েছে, সবচেয়ে মূল ঘটনা এই সম্পত্তি। ওই আজহারের সাথে রাতে বেলা উনি গরু কিনতে যাবে এমন একটা কথা ছিল, তো এরপরে থেকে উনি নিখোঁজ। এর আগেও জাকিরের সঙ্গে জমি নিয়ে আজহারের বাকবিতণ্ডা হয়েছে বলে জানান এলাকাবাসী। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত সঙ্গে সমঝোতার কথা ভাবছে বাংলাদেশ। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে পাচার করা অর্থ ফেরাতে আন্তর্জাতিক মামলা চালাতে $10 কোটি পর্যন্ত অর্থ বরাদ্দ রাখা হচ্ছে বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। তবে কারাই প্রক্রিয়ার আওতায় আসতে পারেন সে বিষয়ে কোনো ধারণা দেননি তিনি। এর আগে ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে অনুমান করা হয় শেখ হাসিনার শাসন আমলে দেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার হয়েছে। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।